হাসিনা নিজের ক্ষমতা সংহত করতে ভারতমুখী পররাষ্ট্রনীতির উপর অধিক গুরুত্ব দিয়েছিলেন। এজন্য তিনি দিল্লির সাথে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও রেল কানেক্টিভিটি সহ এমন কিছু চুক্তি করেছিলেন যা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। হাসিনার পতনের পর গঠিত নতুন সরকারের আমলে ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটেছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও মাঝে মধ্যেই সীমান্ত হত্যা নিয়ে ভারতের সমালোচনা করছেন। একই সাথে তিনি বাংলাদেশের ভূ রাজনৈতিক অংশীদারদের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে যে কয়টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি ভারতে পালিয়ে যান। ভারতের সার্বিক সহযোগিতায় গত 15 বছর ধরে তিনি বাংলাদেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলেন। বিরোধী দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও তাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। কিন্তু ছাত্র জনতার প্রবল আন্দোলনে ক্ষমতার উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সেই অবস্থান থেকে হাসিনা যে এমনভাবে ছিটকে পড়বেন তা ছিল একটি অচিন্তনীয় বিষয়। কিন্তু সেটাই এখন বাস্তব। হাসিনাকে উৎখাতের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন। অন্তর্বর্তী সরকার দেশে বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের উপর নির্ভরতাই শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রনীতির মূল কথা। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ভারত নির্ভরতার পররাষ্ট্রনীতি থেকে সরে এসে দেশের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে মাথা উঁচু করে চলার পররাষ্ট্রনীতি অনুসরণের উপর জোর দিয়েছে। অন্যান্য প্রতিবেশী দেশের মতো ভারতও যে বাংলাদেশের প্রতিবেশী একটি দেশ এর বেশি কিছু নয় তা দিল্লিকে স্মরণ করিয়ে দিয়েছেন ড. মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকারের কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য এবং মিয়ানমারের পরিস্থিতিও যে অস্থিতিশীল হয়ে উঠবে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ড. ইউনূস। নতুন সরকারের দায়িত্ব নেয়ার একদিন আগে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা বলেছেন ড. ইউনূস। ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের আশা প্রকাশ করে তিনি বলেন, নয়াদিল্লিকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। শুধু হাসিনার নেতৃত্বই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। ভারতকে অবশ্যই তার এই ন্যারেটিভ বা বর্ণনা থেকে সামনে বেরিয়ে আসতে হবে। ড. ইউনূস বলেছেন, ভারতের বর্ণনায় বাংলাদেশের সবাই ইসলামপন্থী। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী এবং অন্য সবাই ইসলামপন্থী। এরা মিলে দেশকে আফগানিস্তান বানিয়ে ফেলবে। ভারত মনে করে শুধু শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। এই বর্ণনার মধ্যেই আটকে আছে ভারত। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। ড. ইউনূস বলেন, অন্য যে কোনো দেশের মতোই বাংলাদেশ হল ভারতের আরেকটি প্রতিবেশী। দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত হামলা এবং তাতে ভারতের উদ্বেগের বিষয়কে ড. ইউনূস একটি অজুহাত হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা এত বড় করে দেখানোটা ভারতের দিক থেকে শুধুই একটি অজুহাত। ভারতের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি ইস্যুটিরও যে একটি ন্যায়সঙ্গত সমাধানে ভারতকে আসতে হবে সে কথাও দৃঢ়তার সাথে উচ্চারণ করেছেন ড. ইউনূস। দীর্ঘদিন পর ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাতে পারছে বাংলাদেশ, যা এর আগে কল্পনাই করা যেত না। বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস ও তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন দেশের অভ্যন্তরীণ বাস্তবতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতির আলোকে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে নতুন পররাষ্ট্রনীতি গ্রহণ করছেন। এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে তারা অগ্রাধিকারের তালিকায় আনার চেষ্টা করছেন। এর মধ্যে থাকবে এই অঞ্চলের দুই বৃহৎ দেশ চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। একই সাথে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার ও বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া জোরদার করা। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে প্রযুক্তিগত ও প্রতিরক্ষা খাতে বৃহত্তর সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার প্রতি হয়তো তারা গুরুত্ব দেবেন। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশকে কোনো দেশের দিকে ঝুঁকে পড়া যাবে না, বরং দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবতার আলোকে বিভিন্ন অংশীদারের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সেদিক থেকে ভারতের সাথেও একই ধরনের সম্পর্ক থাকবে বাংলাদেশের। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। পদ্মা সেতু সহ বেশ কিছু মেগা প্রকল্পে বড় বিনিয়োগ রয়েছে চীনের।
এছাড়া প্রতিরক্ষা খাতেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে দুই দেশের মধ্যে। রোহিঙ্গা ইস্যুর সমাধানের জন্য চীন ও ভারত দুই দেশেরই সহযোগিতা প্রয়োজন হবে বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ গণতান্ত্রিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথেও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে। গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি ভারতের আশ্রয়ে আছেন। এর মধ্যে গত 13ই আগস্ট তিনি একটি বিবৃতি দেন। তাতে তিনি ন্যায় বিচার দাবি করেন। সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, হত্যাকাণ্ড এবং ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত, শনাক্তকরণ করে তাদের শাস্তির দাবি জানান তিনি। শেখ হাসিনার ওই বিবৃতি প্রসঙ্গে ভারতীয় সরকারি সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন। তিনি স্বাভাবিক ঘটনার মধ্যে দিয়ে সেখানে যাননি। গণঅভ্যুত্থান এবং জনরোষের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি তাকে রাখে, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা বিচারের মাধ্যমে সমাধান করা উচিত। সেজন্য বাংলাদেশ তাকে ফেরত পাবে। এদেশের জনগণও তাই চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে বলেও জোরালো মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে চাওয়ার অধিকার থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এই বিষয়ে সমাধান করতে হবে। ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলেও মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, 8 জাতির এই জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা সার্কের নাম ভুলেই গেছি। আমি সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছি। দীর্ঘদিন সার্ক শীর্ষ সম্মেলন হয়নি। আমরা যদি একত্র হতে পারি তবে অনেক সমস্যার সমাধান হবে। পররাষ্ট্রনীতির বিশ্লেষকরা মনে করেন, 1.5 দশক পর ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বাংলাদেশ। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের এই নীতি দেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। একটি স্বাধীন এবং আত্মপ্রত্যয়ী জাতি হিসেবে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়িয়েছে।